শুভ সন্ধ্যা। আজ সোমবার 22শে মার্চ 2004 সাল। এখন ক্যানবেরাতে সময় রাত 8টা। শুরু হচ্ছে ক্যানবেরার 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 মেগাহার্টজে। আজ অনুষ্ঠান পরিচালনায় আছি আমি শাহাদাত মানিক। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে ন্যাশনাল মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল হয়ে গেল ক্যানবেরাতে। বাংলাদেশ থেকেও এসেছিল একটি সাংস্কৃতিক দল। এবারের এই সাংস্কৃতিক দলটিতে প্রতিবারের মতোই এবারও ছিল বেশ কজন প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পী। আমার সৌভাগ্য হয়েছিল এই দলের সাথে আসা বিখ্যাত বংশীবাদক ও গায়ক বারী সিদ্দিকীর সাথে কিছু সময় কাটাবার, গল্প করার। বারী সিদ্দিকী বাংলাদেশ ও দেশের বাইরে একজন সুপরিচিত বংশীবাদক, যার বাঁশি আমরা বহু বছর ধরে শুনে আসছি রেডিও, টিভি, ক্যাসেট, সিডি এবং অন্যান্য প্রচলিত প্রচার মাধ্যমে। বারী সিদ্দিকী বাংলাদেশে বাঁশির জগতে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। তার কঠোর একাগ্রতা, গবেষণা ও সাধনা তাকে আজকের এই প্রশংসিত পর্যায়ে পৌঁছে দিয়েছে। বারী সিদ্দিকীর নানা ছিলেন সেতার বাদক, স্বভাবতই মা ছিলেন যন্ত্র সঙ্গীত অনুরাগী। খুব অল্প বয়সেই বারী সিদ্দিকী বাঁশি হাতে তুলে নিয়েছিলেন প্রিয় মা এবং বড় ভাইয়ের উৎসাহে। চলুন শোনা যাক তার কণ্ঠেই। হ্যাঁ, আমার বাড়িতে গান বাজনা হতো। শহরতলিতে আমার বাড়ি নেত্রকোনায়। শহরেও আমাদের ফোর ফাদার্সদের বাসা বাড়ি আছে। তো ঘটনা হলো, আমার বাপ কালচার্ড ফ্যামিলিতে বিয়ে করে ফেলছে। আমার নানা শেখ সাবির সরোদ বাজাতেন। তৎকালীন অবিভক্ত বাংলার যারা ধ্রুপদীয়ারা ছিলেন তাদের সমসাময়িক একজন গুটি গোপাল, একজনের নাম আমার মনে আছে, আমার নানার টিচার ছিলেন, সমসাময়িক বন্ধু ছিলেন। তখনকার জামানায় তো আমি আমার সবার বড় ভাই, বিষয়টা বুঝতে পারলাম যে এই লোকটা এত বড় কথা বল, তার বয়স তো এত বেশি না। আমার সবার যে বড় ভাইটা, তার বয়স আমার থেকে সে 28 বছরের বড়। তো আই এম 41+, 40 পরে আমি। তাহলে সেই লোকটা আমার 28 বছরের বড়। তার মানে আমি খুব একটা মোটামুটি সিনিয়র একটা ফ্যামিলির ছেলে। তো আমার মা মারা গেছেন 94। তো উনি গান বাজনা পছন্দ করতেন এবং একটু গাইতেন, কিন্তু গাইতে পারতেন না। ওই জামানায় তো চান্স ছিল না, এপার বিশেষ করে এই দিকে যারা গান। তো তখন আমাদের এই হিসেবে ধরা যায় যে আমাদের ফ্যামিলিতে গান বাজনা ছিল। আমার বাবা গাইতে পারতেন না, কিন্তু পছন্দ করতেন একটু। এই জন্য শেখ সাবিরের মায়াকে সে বিয়ে করার জন্য পাগলা হয়ে গেছে। গ্রেটার ময়মনসিংহ এত এডুকেটেড ছিল না, এত ডিসি ম্যাজিস্ট্রেট গ্রেটার ময়মনসিংহের কোনোদিনই ছিল না। ইদানিং ডেভেলপ হয়েছে। কারণটা কি? কারণ হলো যে ধান পায়, চাউল পায়, জমি জিরাত আছে, বসে বসে খাওয়া দাওয়া আর বড় বড় কথা বলা, চা খাওয়া, সেই আড্ডা দেওয়া। এই কিন্তু গ্রেটার ময়মনসিংহ, মলুয়া মহুয়ার দেশ গ্রেটার ময়মনসিংহ। বাংলাদেশের অর্ধেকটাই কিন্তু গ্রেটার ময়মনসিংহ। এখন 6টা-7টা ডিস্ট্রিক্ট হয়েছে ভাগ করে। তখন এই গ্রেটার ময়মনসিংহ লোক হিসাবে আমাদের এমনিতেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে কালচারে। তারপরে আমি একটা কালচার ফ্যামিলির ছেলে, আমার গায়ে আমার সেই রক্ত আছে।
তো 7 বছর বয়সে, আমার যখন 7 বছর বয়স, তখন আমি মার কাছ থেকে তালিম নেই। তো মার একটি গান আমার মনে আছে, সেই গানের কে ভেঙ্গে আমি শ্রাবণ মেঘের দিনে যে সুয়াচান পাখি সেই গানটি গিয়েছি, কিন্তু এটা মূলত আমার সুর না। তো আমার 7 বছর বয়সে গানের তালিম ছিল। আমার বড় ভাইরা একটু একটু, যেহেতু ভিতরে আছে, রক্তে আছে সঙ্গীত, এই বাজার থেকে একটু বাঁশি টাসি কিনে তারা একটু গান টান করতো, একটু বাঁশিও বাজাতো। ব্যাস, আমি ফুদিলে সাউন্ড হয়, তাদের থেকে খারাপ হয় না, তাদের কাছাকাছি চলে যায়, পিচ্ছি পোলা। আমার মার কাছ থেকে তখন শিখিয়ে আমি আঙ্গুল বাঁশের বাঁশি, মধ্যে মধ্যে সদা নাম দরিয়া ডাকে বাসি, কলঙ্কিনী রাধারে বাসি, বাসি ডাকে রাধা বলে, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। এই গান যখন গাই, কিন্তু মার এই বিষয়টাই কিন্তু ম্যাচিউর করা, তাল লয়ে ফেলা। তখন মা বললো যে তুমি এই সুরটা ওটাও তো দেখি পারো কিনা, আস্তে আস্তে, কোনো গ্রামার টামার নেই। তো হয় না হয়, চেষ্টা করছি আমি। হ্যাঁ, পরবর্তী সময় আমি পদ্ধতিগতভাবে, ছোট থেকে মা যেহেতু গান বাজনার একজন টিচার, তার বাবা উস্তাদ ছিল, তো এই হিসাবে আমাদেরকে মাস্টার রেখে দিচ্ছে, গান শিখো, বাজাও। তো আমার যিনি মাস্টার ছিল, তখন আমার বয়স 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে, স্বাধীনতা সংগ্রাম চলতেছে প্রায় শেষের দিকে প্রায়। তা আমাদেরকে যখন গোপালবাবু নামে একজন মাস্টার রেখে দিলেন, মা বলছে ওনার কাছে গান শিখো। তো আমার মনে আছে, মা একদিন বললেন, গোপালবাবু আপনি না ওকে বেসিক জিনিসটা শেখান, ওর গলায় আসুক আর নাই আসুক, আমি চাই ও একটু বড় হলে ওকে আমি কলকাতায় পাঠাবো। আমরা অরিজিনালি, আমার নানার বাবা ছিল মেদিনীপুরের লোক, কলকাতার, যে আমি কলকাতায় পাঠাবো। আমার মনে হয় বাঁশিটা শিখতে পারে, কারণ যন্ত্রের প্রতি তার এত আগ্রহ, তার বাবা যন্ত্র একটা বাজাতো, এই জন্য যন্ত্রের প্রতি তার আগ্রহটা। তখন আমার ক্লাসিক্যাল, আমি 12 বছর, 11-12 বছর গোপাল বাবুর কাছে আমি তালিম নিয়েছি উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে। তো মেনলি মা তখন বলতো এটা বাঁশিতে উঠাও, মা বারবারই বলতো। আমি তখন জানতাম না, মা হয়তো বুঝতে পারছে যে ও বাঁশিটা বাজাতে পারে, আমি জানি না, এখন হয়তো বুঝি। মা বলতো যে ঠিক আছে, তুমি যেটা গাইতেছো অল রাইট, ইট ইজ ওকে, তুমি ওইটাই করো, ওই বাঁশিতে তুলতে চেষ্টা করো। এইটুকু, তারা তো আর জ্ঞান, সে তো প্রফেশনাল এরকম শিখে নাই, সেইটুকু আমাকে বলতো, বাস। তো প্রথম তালিমটা আমার গানে, গানটা যে আমি গাই তার পিছনে তালিম হলো ওইটুকুই। 10-11 বছর আমি মাস্টার বাবুর কাছে শিখেছিলাম, যাই শিখেছি ওটা ট্রান্সফার করতে চেষ্টা করেছি বাঁশিতে। গান আমি গাইতাম। আর শ্রাবণ মেঘের দিন গান গাওয়ার আগে আমার যারা শ্রোতা ছিল গান শোনার, সাবিনা ইয়াসমিন, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর সিরাজুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আলী জাকের, তাদের স্পেশাল আড্ডা হলেই, আর হলো হুমায়ুন আহমেদ একজন টিচার আছে, মিস্টার রহমান। হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হব তখন থেকে আমি তাদের চোখে, আর তারা আমার নিয়ে তখন যে যা হয়, হুমায়ুন বহুত আড্ডাবাদ ছিল। তা আমার প্রথম পরিচয় হলো সেলির রহমান সাহেবের সাথে। উনি আমার এই যে ইউনিভার্সিটি তো পাগলা করে রাখছি আমি সবসময়, একটু কিসের পড়াশোনা, ইউনিভার্সিটিতে আমি পড়ি নাই, যা পড়ছি আগেই বাঁশি বাজানো। তখন ডক্টর রহমানের সামনে পড়লাম, সে আবার আমাকে নিয়ে গেলে, হুমায়ুন তোর নাট্যপাট্য চিন্তা সব বাদ, পাইছি একজন, এরকম আড্ডা দিত আমার নিয়ে। আড্ডা দেওয়ার পরে এমনও তাদের সাথে তাল মিলাইতে যায়, বহুবার না খাইয়ে রয়েছি আমি হলে, আমি সূর্য সেন হলে থাকতাম। তারপরে আমি পুনাতে চলে গেছি, ইন বিটুইন আমি ইউনিভার্সিটি যাওয়ার আগেই পুনাতে চলে গেছি। আমার মাই কিন্তু তার জন্যে অনেকাংশেই হেল্পফুল ছিল না।
বারী সিদ্দিকীর বাঁশিতে হাতেখড়ি হয় ওস্তাদ আমিনুর রহমানের কাছ থেকে। ওস্তাদ আমিনুর রহমান ছিলেন বিখ্যাত ওস্তাদ পান্নালাল ঘোষের ছাত্র। ইউনিভার্সিটিতে ছাত্র থাকা অবস্থাতেই বারী প্রফেশনালি বাঁশি বাজাতে শুরু করেন। পণ্ডিত দেবেন্দ্র মুদ্রেশ্বর, পণ্ডিত ভিজি কর্নারের কাছ থেকেও বারী বাঁশির উপর শিক্ষা দীক্ষা নিয়েছিলেন। বংশীবাদক হিসেবে বারী ইন্ডিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বার্মা, ইউকে, সুইজারল্যান্ড, ফ্রান্স সহ বিভিন্ন দেশ সফর করেছেন। 1999 সালে জেনেভা ওয়ার্ল্ড ফ্লুট কনফারেন্সে বারী বাংলাদেশের হয়ে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, তো মা যদি চাইতেন যে নো, মার তো তখন সব চালাইতো, বাবা মারা গেছে ছোটো রেখে 11-12 বছর বয়স। যেমন মা যদি বলতো নো ডাক্তারি পড়তে হবে, নাহলে মাইট দিব, তাই তো পড়তে হইতো। সুতরাং মাই তো বলছে আমাকে যে না, মিউজিশিয়ান হইতে হবে। জীবনের প্রথম লাইভ পারফরমেন্স কি বাঁশি ছিল না গান ছিল? বাঁশি ছিল। কোথায়? আঞ্জুমান মডেল গভর্নমেন্ট হাই স্কুল, 1977। প্রথম পারফরমেন্স আমি যখন ফার্স্ট হই, মেহেন্দি লাল টুক টুক করে তো তো তোরো তো তোরো, এই গানটা আমি বাজাছিলাম। আর ডাক্তার বাবু C9 করন গো, 250 বছর আগের সুর। আমার মা শিখছে আমার নানুর কাছ থেকে, আমার নানু শিখছে তার মার কাছ থেকে, তারপর তার মা যে কোত্থেকে শিখছে এটা আমি জানি না, এইটুক মার কাছ থেকে পাইছি। তা সুরের মেলোডিটা কিরকম, ডাক্তারবাবু কারা তখন, যে লতা গাছের লতা পাতা টাইনে কবিরাজ ওষুধ খায়া, কবিরাজও তখন হয় নাই, একটা কিছু লতা পাতা দিত, যেটা খাও জ্বর ভালো হয়েছে, জ্বর ভালো হয়ে গেছে, তখন তার MBBS ট্রাস্টে আসে। ডাক্তারবাবু C9 করন গো, সানে বান্দা ঘাটে, মনে লয় গমাই জুম দিদি, স্নান করাইতাম গিয়ারে আমার মন ফুরে গো মাইজুম দিদি, ডাক্তারের কারণ। ছোট বোন তো ভালোবাসি বলছে, এবং ছোট বোনের তো সামনে যাওয়ার পারমিশন নেই, কারণ যা কিছু হয় মেজো দিদি যায়, বড় দিদির তো বিয়ে হয়ে গেছে না। হ্যাঁ, এখন বাদ দিতে গেলে মেজো দিতে দিকে দিব, ছোট বোনের তো তখন পারমিশন নাই, কারো সামনে যেতে পারবে না। কিন্তু তার তো ভিতরে ভিতরে সে আসল জিনিস জাগে গেছে, আমি ওরে ভালোবাসি, দিদি একটু সুযোগ দাও। কি রকম সুযোগ, ডাক্তার বাবু খানা খান গো, কই তোর বাজা দিয়া, মনে লয় গো মাইজুম দিদি, খাদিম করতাম গিয়ারে আমার মন ফুরে গো মাইজুম দিদি, ডাক্তারের কারণ। সেই সুর মা বলল যে এইটাও তুমি বাঁশিতে উঠাও। এটা বহুত কঠিন না ভাই উঠানো। তা আমি একটা পুতুত্তু করে বাঁশি শোনা নাকি সম্ভব, মোটামুটি একটা সাইজ করে আমার শোনাইয়া দিছি আর কি। এইটাই হবে, এইটাই যখন তুমি নানার মতো কোনো উস্তাদ পাই যাইবা, তখন এটা তুমি ভালো করে বাজাতে পারবা। আমারটা কি ভালো হয় নাই? না, তোমারটা অবশ্যই ভালো হয়েছে, কিন্তু এটা তুমি আরো ভালো বাজাতে পারবা যখন তোমার নানার মতো একজন টিচারের কাছে তোমাকে দিতে পারবো। এই তোমার দয়া দুঃখ গলো আমার অনেক ভালোবাসে। এই গানের কথা এবং সুর আমার। তুমি চলে গেছো তাই
তোরা কাছে আসে আমায় অনেক ভালোবাসে বানিহারা সুর না বলা ভাষা সাজাই বসর স্মৃতি লতা পাতায় অতীত ডেকে যায় আকুল ইশারায় বেদনা আসে বন্ধু বেশে আমায় অনেক ভালোবাসে শুয়া চান পাখি গান মানে শুয়া চান পাখি মানে শুয়া চান পাখি মানে শুয়ে রইছে পাখিটা মানে উকিল মুন্সি রশিদউদ্দিন চানকা পাঠান এই চারজন ছিল বন্ধু বাউল আজকে থেকে 150 বছর আগে। তাদের বয়স ছিল 25 থেকে 30 বছরের মধ্যে। অল্প বয়সে যে লোকটা মারা গেল তাদের এক বন্ধু চানকা পাঠান। তখন এই হাওর বাওরের দেশে একজনের মৃত লাশ দেখতে গেলেও 10-15 মাইল হেঁটে যেতে হতো। তখন তো চানকা পাঠান মারা গেলেন, খবর পেয়ে উকিল মুন্সি আর রশিদউদ্দিন তারা দুই বন্ধু গেল এই মৃত সংবাদ পেয়ে মৃত লাশটা দেখতে। এই লাশ দেখে উকিল মুন্সি বলছিল শুয়া চানকা পাখি মানে চানকা পাঠানকে উপলক্ষ করে একটা সিম্বল মাত্র, যে বলছিল শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে নীরব মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি তোরে বুলবুলিয়ার তোতা ময়না কত নামে ডাকি, শিকল কেটে চলে গেল রে কারে লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? পাশের বন্ধুর আরেকটি অন্তর আছে যেটা আমার ফিল্ম এবং ক্যাসেটে কোথাও নাই, এটা আপনাদের জন্য। আরেকটা অন্তর আছে সময়ের জন্য আমি ফিল্মে গাইতে পারি নাই, বাট আমি যেহেতু গাইছি তার টোটাল ফিলোসফিটা দেওয়া উচিত। তো সাথে কে ছিল? রশিদউদ্দিন সাথে ছিল। রশিদউদ্দিন সাথে তখন ছিল, তখন রশিদউদ্দিন তখন বলতেছে বিশ্বজোড়া এই পীরিতি
সবই দেখছি ফাঁকি রে উকিল, বিশ্বজোড়া এই পীড়িতি। সবই দেখছি ফাঁকি। রশিদ বলে চল রে উকিল, ডাকলেই বা ওইব কি রে পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি? ও বিধি বুঝি না আমি, বুঝি না তোর রীতিনীতি, হইল না প্রীতি আমার। এক জনমে হইল না প্রেম, হইল না প্রীতি। আধ্যাত্মিক কথা এই গানের অন্তরায় সেকেন্ড জায়গায় নিয়ে আসছি। সারা জীবন ভাই ভাই আপন ঘর বান্ধি যার লাগি, সেই মানুষে কষ্ট দিল করলো রে বৈরাগী, আমায় করলো রে বৈরাগী। বিধি আমার চোখে আধার দিয়া কারো দিলা আলোর জ্যোতি, হইল না প্রীতি আমার। এক জনমে হইল না প্রেম, হইল না। আমরা বারি সিদ্দিকীকে অনুরোধ করেছিলাম প্রফেশনালি তার মঞ্চে গাওয়া প্রথম গানটি একটু গেয়ে শোনাতে। ভুলি কেমনে আনো যে মনে বেদনা শোনে রহিল একা, ভুলি কেমনে। বন্ধু আরে কর তোমার মনে জালো, বন্ধু আরে কর তোমার মনে জালো। আমার গায়ে যত দুঃখ সয় রে বন্ধু, বন্ধু আরে কর তোমার মনে জালো। বন্ধু আরে কর তোমার মনে জালো। নিটুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিক্রি দিয়া করব না প্রেম। আর যদি কেউ কয় ও বন্ধু রে মিছামিছি আশা দিয়া কেন বা প্রেম শিখাইয়া রে বন্ধু, দূরে থাকা উচিত কি আর হয় রে বন্ধু, দূরে থাকা
উচিত কি আর হয় বন্ধু আরে। কেমন করে পাবো তারে বল আমারে বাজবে না সে আমায় ছাড়া, কই তো হাতে ধরে ভালোবেসে আমার পাশে থাকবে জীবন ভরে। কে জানে সে প্রেমের নামে, কে জানে সে প্রেমের নামে করেছিল ছল। কেমন করে পাবো তারে বল আমারে। পয়সা লাগে আমার সোনার দেশে, বুঝলাম অবশেষে আমি বুঝলাম অবশেষে। পিড়িতে পিন্দাইছে যারে সেরা জামা সেরা জুতা, একটা সময় আসলে পরে নিজেই ভাঙ্গে নিজের মাথা বাইরে, নিজেই ভাঙ্গে নিজের মাথা। পিড়িতির আসল নকল বুঝতে চাইলে দিন চলে না রঙ্গ রসে। প্রেম করিতেও পয়সা লাগে আমার সোনার দেশে। যে আসল নকলের বিষয়টা কেন রাখলাম, গুণী জনাই জানে রে ভাই প্রেম প্রীতির কল কৌশল। তাই তো তারা ঘর ছেড়েছে, সার করেছে বন জঙ্গল ভাইরে, সার করেছে বন জঙ্গল। সিদ্দিকির হইল না রে প্রেম, সিদ্দিকির হইল না পিরিত, 40 বৎসর বয়সে প্রেম করিতেও পয়সা লাগে আমার সোনার। বারী সিদ্দিকীর এই সাক্ষাৎকারটির জন্য বিশেষভাবে সাহায্য করেছিলেন ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মিসেস রেজিনা আহমেদ। তাকে অশেষ ধন্যবাদ এই বিশেষ সহযোগিতার জন্য। সাক্ষাৎকার গ্রহণে আমার সাথে সহযোগিতায় ছিলেন প্রিয়ঙ্কা বিশ্বাস এবং তানভীর আজগর। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিও আপনাদের কেমন লাগে জানালে আমরা খুশি হব। মতামত জানানোর জন্য ইমেল অ্যাড্রেস হলো banglaradio@hotmail.com। বাংলা রেডিওর রেকর্ড করা অনুষ্ঠান শোনার ওয়েবসাইট হলো canberra.radiobangla.org.au। আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে আগামী সোমবার রাত 8টায়। শোনার আমন্ত্রণ রইল। আমাদের আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন ও শান্তিতে থাকুন, এই কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি শাহাদাত মালিক। আবারও কথা হবে। শুভরাত্রি।